সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার নারী বাদী হয়ে মামলা করেছেন ঘটনার পর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয় ন্যাক্কারজনক এই ঘটনার। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের অভিযোগও পাওয়া যায়। ধর্ষণ বন্ধে আইন পরিবর্তন, মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় রেকর্ড সময়ে সম্পন্ন হওয়ার পরও থামছে না কেন এই অপরাধকর্ম? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় জঘন্য অপরাধের পরও অপপ্রচার। আর এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক, এবং গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আমাদের কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ। তার কাছেও আমরা এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। সরকারের আশ্বাসে এনবিআর-এর কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার। উপদেষ্টা কমিটির উদ্যোগ ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সংকট সমাধানের আশা আন্দোলনকারীদের। 8 আগস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। ভুয়া মামলা ঠেকাতে প্রাথমিক তদন্তে বাদ দেওয়া যাবে নির্দোষ ব্যক্তির নাম। ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। যথাসময়ে জাতীয় সনদ দেয়া নিয়ে সংশয় আলী রিয়াজের। ঐক্য হওয়া বিষয় নিয়েই হতে পারে বলছে বিএনপি। সরকার ব্যর্থ হওয়ায় 3 আগস্ট ঘোষণাপত্র দেবে এনসিপি। কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মামলায় মূল আসামি সহ গ্রেফতার 5। দ্রুত বিচার হবে জানালেন আইন উপদেষ্টা। বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চক্রান্তে ক্ষোভ। এবং দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়। চলতি অর্থ বছরে এসেছে রেকর্ড $3,004 কোটি রেমিটেন্স। রিজার্ভ বেড়ে $26 বিলিয়ন। হুন্ডি বন্ধ করে আরও চমক দেওয়ার পরামর্শ। আমরা আলোচনায় আসি। প্রথমে মোস্তফা কামাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের মাস কয়েক আগে আসিয়ার ঘটনা নিয়ে সারা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছিল, এবং তার কয়েক মাস না ঘুরতে আবারও এরকম একটি ঘটনা মুরাদনগরে যে ঘটনাটি ঘটলো। আপনি আসলে সামাজিক বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনটায় আসলে গাফিলতি দেখেন? এরকম ঘটনা বারবার ঘটেই যাচ্ছে, এর পেছনে। জি, ধন্যবাদ আপনাকে। ঘটনাচক্রে কুমিল্লা শব্দটা উচ্চারণ করলে আমার গোপন না রাখাই ভালো। আমার বাড়িও কুমিল্লা এবং এই এলাকাটা আমার পাশে। আবার যেই এলাকাটা মুরাদনগর, জি, নানান কারণে অত্যন্ত আলোচিত এলাকা। সেটা স্থানীয় সরকার উপদেষ্টার বাড়ি ওখানে। তার বিভিন্ন কাজকর্ম নিয়ে ওখানে আলোচনাও হচ্ছে, সমালোচনা হচ্ছে, যেটা গণমাধ্যমেও দেখছেন। বিএনপি অধ্যুষিত এলাকা সেটা। ওখানে আছেন বিএনপির নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, খুব জনপ্রিয় নেতা। একইভাবে আওয়ামী লীগেরও ওখানে কিন্তু ভালো একটা গাঁথনি আছে। ছিলেন ওখানে ইউসুফ আবদুল্লাহ হারুনের মতো নেতা। তো ধর্ষণ মানেই কিন্তু ধর্ষণ। ধর্ষণের মধ্যে আওয়ামী ধর্ষণ আর জাতীয়তাবাদী ধর্ষণ নামে আলাদা কোনো শ্রেণী নাই, বিভক্তি নাই। তো আবার ধর্ষণ এমন একটা শব্দ, আমি মোটামুটি লেখালেখিতে অভ্যস্ত হওয়ার কারণে মাঝে মধ্যে একটু বিকল্প শব্দ খুঁজি, যে এটার বিকল্প কোনো শব্দ আছে কিনা। কারণ এই শব্দটা উচ্চারণ করতে গেলে একটু ঠোঁটে আটকায়, জিহ্বা আটকায়, আবার লিখতে গেলেও কলম একটু থেমে যায়, যে বিকল্প কোনো শব্দ আছে কিনা, কিন্তু আমি পাচ্ছি না ওইরকম। তো যে কারণে অনিবার্যভাবে ওই শব্দ এটা লিখতে হয়। আবার কেমন যেন অনেকটা বিধির লিখন অথবা পরিস্থিতির অনিবার্যতা অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন একটা কুলক্ষণ, মাগুরার ওই ঘটনার পর বা ওইটার বিচারের পর আমরা তো স্বাভাবিকভাবে আশা করেছিলাম যে এরকম ঘটনা যেন আমাদেরকে দেখতে না হয়। আর কুমিল্লাটার ক্ষেত্রে আমরা দেখলাম যে আরও একটু ব্যতিক্রম, যেখানে একটা রাজনীতি দেওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে আমরা যেটাকে সামাজিক মাধ্যম বলি ওখানে। তো সামাজিক মাধ্যমে রীতিমতো বিষয়টাকে গত 1-2 দিনে খেয়াল করবার মতো বিষয় রীতিমতো অসামাজিক করে ফেলা হয়েছে, যদিও মাধ্যমটার নাম সামাজিক মাধ্যম। এটা করতে গিয়ে এমন এমন তথ্য ছড়ানো হচ্ছে, অস্বীকার করারও সুযোগ নাই, অগ্রাহ্য করারও সুযোগ নাই, যে সোশ্যাল মিডিয়ার একটা শক্তি আছে সারা দেশে, এখন সারা বিশ্বেই। এই সুযোগে এটাকে আবার সাম্প্রদায়িক একটা রূপ দেওয়ার চেষ্টাও চলছে। অথচ আদতে গর্ব করেই বলতে হয়, বাঙালি কিন্তু সাম্প্রদায়িক নয়।
আমাদের রাজনীতিবিদদের মধ্যে গোলমাল আছে, তারা বিভিন্ন ঘটনাকে বিভিন্ন দিকে নিয়ে যেতে পারেন, ওই একটা ক্যারিশমা আছে তাদের। তো প্রথমত ধর্ষণের বিচার যেহেতু ঘটে গেছে, এখন প্রথমত দায়িত্ব হচ্ছে এটা বিচার করা। বিচারের প্রশ্নে আওয়ামী লীগ না বিএনপি সেটা বোধহয় সামনে আসা কাঙ্ক্ষিত ছিল না। হিন্দু না মুসলিম, অথবা একজন মুসলিম একজন হিন্দু, ওটাও বিচার্য হওয়ার বিষয় ছিল না। নাম তার ফজর আলী, চমৎকার নাম। দিনের শুরু যেই নামাজটা দিয়ে হয়, তার জোহর আসর ঠিক আছে কিনা ওইটা কিন্তু প্রশ্ন না, কিন্তু তার উপর কেউ না কেউ আসর করেছে এই ফজর আলীর উপর। তো যেটা আমরা আমাদের এই দেশে একটা সংস্কৃতির মতো, কাজকর্ম যাই করুক, নাম জোহর আলী, আসর আলী সবে রাখি আমরা, হুম। তাহাজ্জুদ আলীও রাখি, যদিও তার এসবের ধারে কাছেও সে নাই। যেটা বলছিলাম যে আমরা যে আদতে অসাম্প্রদায়িক, দুটা জি। ঘটনা উল্লেখ করি ছোট্ট করে। আমাদের কক্সবাজারে যখন ওসি প্রদীপের হাতে খুন হলেন মেজর সিনহা, একজন হিন্দু একজন মুসলিম, বাঙালি কিন্তু বলেনি যে হিন্দুর হাতে মুসলিম খুন হয়েছে, অথবা তাও বলেনি যে পুলিশের হাতে সেনা সদস্য নিহত হয়েছে। সেটা বাঙালির কিন্তু অসাম্প্রদায়িকতার একটা প্রমাণ। এরপরের ঘটনা আপনি চিন্ময় কৃষ্ণদাসের ঘটনা দেখেন, তার ওখানে গণ্ডগোল হয়েছে, মুসলিমরা কিন্তু ওইটার প্রতিবাদে কোনো অঘটন ঘটায়নি। বাঙালির মধ্যে আদতে অসাম্প্রদায়িক একটা চেতনা আছে, কিন্তু তারপরও সাম্প্রদায়িকতার একটা বীজ বাষ্প ছড়ে। বিশেষ করে রাজনীতির মধ্যে, বিশেষ করে আওয়ামী লীগ এই শব্দটা বেশি ইউজ করতো, যে সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে সম্প্রীতি আর সম্পত্তি শুনতে কাছাকাছি মনে হয়। আসলে সাম্প্রদায়িক সম্পত্তির দিকে সারা দেশে যদি আপনি জরিপ চালান, বা দেবপ্রিয় ভট্টাচার্যর বাবা যেই জরিপ চালিয়েছিলেন, যে অনুসন্ধানী রিপোর্টও দিয়েছিলেন, যে সারা দেশে সাম্প্রদায়িক সম্পত্তি বেশি হচ্ছে আওয়ামী লীগের দখলে। হুম। যদিও তারা আবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বেশি বলে, প্রীতিও দেখায়, সম্প্রীতিও দেখায়, ওই ফাঁকে আবার সম্পত্তিও হাতায়। তো এরকম একটা অবস্থার মধ্যে, যেহেতু উপদেষ্টা আসিফ মাহমুদের এলাকা, হুম। যেহেতু বাংলাদেশের বৃহৎ দল বিএনপি নেতা কায়কোবাদের এলাকা, অবশ্যই সেটাকে ওই বিবেচনায় না নিয়ে জি। একটা গন্ডগোল পাকানোর চেষ্টা স্পষ্ট। কুমিল্লার প্রতিনিধি সম্ভবত যদি লাইনে থেকে থাকেন, তার সাথে আপনি কথা বলে দেখতে জি। পারেন। ওইটা অত্যন্ত দুঃখজনক। এর জি। মধ্য দিয়ে বিচারটাকে কিন্তু আমরা সেকেন্ডারি করে ফেলছি, অথবা বিচারকে সামনে আনছি না। হিন্দু না মুসলিম, আওয়ামী লীগ না বিএনপি, হুম। এই ধরনের ন্যারেটিভ কিন্তু অসংখ্য ব্যাপকতা ধন্যবাদ। বেশি। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো, একটা চমৎকারভাবে বলেছেন। রনি ভাই, আপনার কাছে প্রশ্ন করব, যেটি মোস্তফা কামাল ভাই বলছিলেন যে এটি আসলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এলাকা, এবং এই ঘটনার পরপরই তিনি এখন থেকে ১৯ ঘন্টা আগে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে মুরাদনগরের সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন, আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী। নিঃসন্দেহে তিনি বিএনপির দিকে ইঙ্গিত করছেন, কিংবা আপনার কি মনে হয় আসলে তিনি কার দিকে ইঙ্গিত করছেন, এবং তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? আসলে বাংলাদেশের রাজনীতিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তরুণ, একেবারে তরুণ। তিনি তার মতো বলেছেন, এবং আমি এখন যে পর্যায়ে আছি সেখান থেকে তার বক্তব্য নিয়ে আলোচনা করাটা আসলে সমীচীন নয়, শোভনীয় নয়। আমি যে কথাটা বলবো সেটা হলো রিয়েলিটি, হোয়াট ইজ হ্যাপেনিং নাও। প্রথমত হলো যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করার কারণে প্রশাসনের টনক নড়েছে, এবং প্রশাসনের টনক নাড়ার সঙ্গে সঙ্গে এটা প্রশাসন এই দুর্বল অবস্থা, এখন ভঙ্গুর প্রশাসন সাধারণত কাজ করে না, কিন্তু এই ভঙ্গুর অবস্থার মধ্যেও রেসপন্ড করেছে। আসামিরা গ্রেপ্তার হয়েছে। এখন পক্ষ এবং বিপক্ষের যারা লোকজন, তারা নানা রকম কথাবার্তা বলছে। যারা এই ঘটনাকে রাজনীতির আবরণে এটা ঢাকতে চাচ্ছে, মূলত অজ্ঞতার কারণে, অনভিজ্ঞতার কারণে, এবং যাকে বলা হয় মন্দ মন মানসিকতার কারণে। অপরাধের কোনো জাত নেই, অপরাধের কোনো পাত নেই, অপরাধ অপরাধী, সেটা যেই করুক না কেন। এবং অপরাধ এমন একটা ব্যাপার যে অনেক ভালো মানুষের ছেলে অপরাধ করে বসে, আবার অনেক মন্দ মানুষের বাবাও দেখা গেল যে অলি আল্লাহ হয়ে যায়। ফলে আমরা অপরাধকে অপরাধ হিসেবেই দেখি। কিন্তু অতীতের যে অপরাধগুলো আমাদের, বিশেষ করে ধর্ষণের মতো যে ঘটনাগুলো হতো, এটা সমাজকে যাকে বলে ভীষণ রকমভাবে বিদ্ধ করত, বিষণ্ণ করত, ঘৃণা তৈরি করত।
কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো একটা উল্লাসের মধ্যে চলে এসছে, পাশবিকতায় চলে আসছে। মনে হচ্ছে যে এরকম একটা ঘটনা, সেটা যৌন মিলন হোক, একান্ত পরকীয়া প্রেম হোক, কিংবা ধর্ষণ হোক, সেখানে নারী এবং পুরুষের ক্ষত বিক্ষত রক্তাক্ত শরীর, এই দৃশ্য এইভাবে একেবারে যাকে বলা হয় মোবাইলে লাইভ ধারণ করবে এবং সেটা লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো দেখবে, এই বিকৃত মন মানসিকতা আমাদের জীবনে আরও 10 বছর আগেও ছিল না। কিন্তু আমরা এই পর্যায়ে চলে গেছি যে আমরা এই দৃশ্যগুলো দেখছি। এটা আমাদের একটা মনস্তাত্ত্বিক বিবর্তন। এর মাধ্যমে আমরা অশ্লীলতাকে প্রশ্রয় দিচ্ছি, সন্ত্রাসকে আহ্বান করছি এবং মানুষের যে দুর্ভোগ দুর্দশা, আপনি যদি যারা বলছে যে এটা এক একটা পরকীয়ার সম্পর্ক, হাতে নাতে ধরে এখানে গণপিটুনি দেওয়া হয়েছে, তো ভালো কথা, সেটার জন্য বিচার আছে, আইন আছে, আদালত আছে, কিন্তু সেটা নিয়ে উলঙ্গ করে একটা রমণীকে ভিডিও করতে হবে এবং সেটা আবার সামাজিক মাধ্যমে ছেড়ে দিতে হবে। আমি মনে করি এই একটা ভীষণ রকম মনস্তাত্ত্বিক ভূমিকম্প হয়ে গেছে আমাদের দেশে। এটা বন্ধ হওয়া উচিত এবং এই কাজের যারা প্রমোটার, যারা পরিকল্পনাকারী এবং এই কাজ নিয়ে যারা পক্ষে বিক্ষোভকে কথা বলছে, সবার প্রতি নিন্দা আমাদের জানানো উচিত, আমাদের যারা সুধী সমাজ আছে। এইগুলো এক। 2 নম্বর হলো যে এই ঘটনার সঙ্গে যদি কোনো রাজনৈতিক সম্পৃক্ত থাকে, এটা কিন্তু আপনি চিন্তা করেন যে ধর্ষণ জিনিসটাই কিন্তু একটা শক্তির প্রতীক। আপনি ধর্ষণ ধরেন, কোনো দুর্বল লোক ধর্ষণ করে না, কখনো করে না। এখন সেই শক্তি কখনো অর্থ দ্বারা, সেই শক্তি কখনো ফিজিক্যাল ফিটনেস দ্বারা, সেই শক্তি রাজনৈতিক ক্ষমতা দ্বারা, অস্ত্র দ্বারা মানুষ অর্জন করে। এবং ধর্ষণ যে শুধুমাত্র পুরুষ করে তা নয়, ধর্ষণ নারী করে, এমনকি পশু যে আসে, পশুও ধর্ষণ করে। তো যার জন্য ওখানে যে শক্তির যে উৎস, সেই উৎসটা যদি অবৈধ হয় এবং যে কোনো শক্তির উৎসটা অবৈধ হয়, যে তার মানে একটা ধর্ষণ হলো যে এরকম একটা ঘটনা ঘটে, খুব আনইউজুয়াল, অল অন এ সার্ডেন, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে তার মানবিক বা জৈবিক জিনিসগুলো বিক্রিয়া করলো, এটা এক ধরনের অপরাধ। আরেকটা হলো যে প্ল্যান ওয়াইজ এই কাজটি করা হলো এবং সে যখনই প্ল্যান ওয়াইজ হয়, সেটার পেছনে একটা রাজনৈতিক শক্তি থাকে। তো রাজনৈতিক শক্তি যখন প্ল্যান ওয়াইজ এই ধর্ষণ জিনিসগুলো মার্কেটিং করে, ব্র্যান্ডিং করে, ওটা একটা জাতিকে একেবারে প্রাগৈতিহাসিক যুগে পৌঁছে দেয়। তো মুরাদনগরের যে ঘটনাগুলো, যে অভিযোগগুলো এসেছে, একটাও আমি মনে করি যে কোনো অবস্থাতে সজীব ভুঁইয়া যেটা বলেছে, দ্যাট শুড বি কগনিজেন্সে নেওয়ার জন্য, আবার বিএনপির যারা অভিযুক্ত হয়েছে বা যাদের বিরুদ্ধে বলছে, তারা যে কথাগুলো বলছে সেই কথাটাও আবার ফেলে দেওয়া ঠিক হবে না। আবার এখানে আসছে কেউ কেউ বলার চেষ্টা করছে যে এই লোক আগে একসময় আওয়ামী লীগ করতো, সেটাও কগনিজেন্সে আনতে হবে। কেননা একটা লোক আওয়ামী লীগ করতো, আগের থেকেই ধর্ষণ করে, তো সে তো রাতারাতি তার একটা পরিচয় থাকে, যদি আওয়ামী লীগ থাকে, সে হঠাৎ করে একটা রাজনৈতিক দলে ঢুকবে কেন? আবার একটা রাজনৈতিক দল এখানে সে এমন একটা শক্তি অর্জন করলো, সেই শক্তিমত্তার কারণে সে এরকম একটা ধর্ষণ করার সুযোগ পেল এবং সুযোগ করার পরে সেখানে যা কিছু ঘটলো, পরবর্তী সব কিছুর সঙ্গেই বিকৃত রুচি, শক্তিমত্তা এবং বিপদগামী যে রাজনীতি, এটার একটা সম্মিলন হয়ে গেছে। ইটস চেয়ে অশনি সংকেত, আমাদের দেশ জাতির কালের জন্য অশনি সংকেত। ইট শুড বি মানে একদম হ্যান্ডেল ভেরি স্ট্রিক্টলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু আমাদের কুমিল্লার প্রতিনিধি ইশতিয়াক আহমেদের কাছে যেতে চাই। ইশতিয়াক আহমেদকে আমার প্রশ্ন থাকবে যে আপনি নিশ্চয়ই সারাদিন ধরে এই বিষয়টা নিয়ে কাভার করছিলেন এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ধরনের নানা পক্ষে নানা মত পৌঁছাচ্ছে, আপনার কাছে আমরা একটু স্পষ্টভাবে জানতে চাই আসলে ঘটনাটা কি ঘটেছিল, কোনো রাজনৈতিক পক্ষের সঙ্গে জড়িত কিনা, এবং অন্যান্য যে ধরনের অপপ্রচার আসছে সেই বিষয়ে যদি আপনি আপনার মতামত আমাদেরকে তুলে ধরতেন। ইশতিয়াক আহমেদ। জি, ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলছি যে গতকাল যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়, তো পরবর্তীতে পুলিশ কিন্তু সাথে সাথে যে আসামিদের ধরতে তারা অভিযান পরিচালনা শুরু করে এবং আজ ভোরে যে মূল হোতা ফজর আলীকে ঢাকা সায়দাবাদ থেকে গ্রেপ্তার করে। তার পাশাপাশি যে মুরাদনগর থেকে পাঁচকিত্তা যে গ্রাম আছে, সেই গ্রাম থেকে কিন্তু 4 জনকে গ্রেপ্তার করে। তাদের যে অভিযোগ, তারা যে ভিডিওটি তারা ধারণ করে এবং সেই ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, সেই অপরাধে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 4 জনের বিরুদ্ধে কিন্তু ডিজিটাল সিকিউরিটি আইনে
আলাদা করে মামলা দায়ের করা হয়েছে। আজকে সারাদিন আমরা এই সংবাদটি কভার করেছি এবং আমরা দেখেছি যে পুরো জেলা জুড়ে কিন্তু এটা নিয়ে বিভিন্ন ধরনের পুরো তোলপাড় হয়েছে এবং বিশেষ করে মুরাদনগরে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করেছে। একটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই যে ঘটনাটি নিয়ে, এই ঘটনা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা উঠে আসছে, ভিন্ন ভিন্ন কথা উঠে আসছে এবং আমাদের কুমিল্লায় আজ বিকেলে যে বিশেষ করে মুরাদনগর উপজেলা বিএনপি যারা রয়েছে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করে এবং তারা কিন্তু এই যে ফজলুর আলী যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করে যে ফজলুর আলী বিএনপির কোনো কর্মী সমর্থক না এবং তারা স্পষ্ট করে সেটা জানান দেয় এবং তারা বলছে, সংবাদ সম্মেলনে বলে যে যে অপরাধী সেই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করে। অপরদিকে যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যারা আছে এবং তারাও কিন্তু আছে কুমিল্লাতে, কুমিল্লার যারা রয়েছে তারাও কিন্তু আছে কুমিল্লাতে একটি প্রতিবাদ মিছিল করে এবং সেখানে যে ব্যানার তারা ব্যবহার করেছে সেই ব্যানারে কিন্তু স্পষ্ট করে লেখা ছিল যে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাচ্ছে অর্থাৎ দাবি করছে। তো সেখানে যারা যে অপরাধ করেছে তার যে শাস্তি সবাই কিন্তু সেটাই দাবি করছে। আরেকটা বিষয় যদি আপনাকে আমি বলি যে যেই ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা এবং সেটা কিন্তু ব্যক্তিগত পরিকল্পনা বলা যায় এবং সুযোগের উপর ভিত্তি করে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং যে ভুক্তভোগী তিনি কিন্তু ২৭ তারিখ যে ফজর আলীকে বা ই করে কিন্তু মামলা দায়ের করেছেন, হ্যাঁ, একজনের নাম উল্লেখ করে। তো সেটা ছিল একদম ব্যক্তিগত এবং বলা ব্যক্তিগত পরিকল্পনা এবং হচ্ছে যে সুযোগের সদ্ব্যবহার করা। জি, আরেকটি সেইটা। সংবাদও তো এখানে যে জি, পুরো ইশতিয়াক কুমিল্লা জেলা আহমেদ, আরেকটি সংবাদ আসলে অনেক জায়গায় প্রচার হচ্ছে যে যিনি ভুক্তভোগী তিনি মামলা প্রথমে করলেও পরে সেটি আসলে উইথড্র করে নিয়েছেন বা তুলে নিয়েছেন, এমন কোনো খবর কি আপনার কাছে আছে কিনা এবং আসামির প্রকৃত অর্থেই রাজনৈতিক পরিচয় যদিও মুখ্য না তারপরেও কোনো রাজনৈতিক পরিচয় আসলে পাওয়া গেছে কিনা? আচ্ছা, এই প্রথমত আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেটা হচ্ছে যে উনি মামলা তুলে নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আজ দুপুরবেলা কিন্তু এমন কয়েকজন সাংবাদিক আছে, স্থানীয় যে সাংবাদিকরা রয়েছে তাদের কাছে তিনি এই কথাটা বলেছেন। তার যে প্রবাসী স্বামী রয়েছে তার বরাত দিয়ে যে ভুক্তভোগী তিনি বলেছেন যে আমার স্বামী বলছে যে আমি যাতে মামলা তুলে নেই, কোন ধরনের যাতে করে এই মামলার উপর ভিত্তি করে যাতে কোনো ধরনের নতুন করে ঝামেলা সৃষ্টি না হয় সেই প্রেক্ষিতে তিনি এই মামলা তুলে নেওয়ার কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত মামলা তুলে নেওয়া হয়নি এবং সেটা আমরা নিশ্চিত হয়েছি। আর যে বিষয়টা বলেছেন যে মুরাদনগরের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কথা আমরা শুনছি। আমাদের কাছে আসছে যে বলা হচ্ছে যে এই যে ফজল আলী যিনি হচ্ছে ৫ আগস্ট আগে আওয়ামী লীগের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং একটা মহল বলছে, আরেকটা মহল বলছে ৫ আগস্টের পরে এই ফজল আলী বিএনপির সাথে যোগদান করেছেন এবং বিএনপির সাথে তিনি একজন সমর্থক হিসেবে কাজ করছেন। কিন্তু সেই বিষয়টা কিন্তু বিএনপি স্পষ্ট করেছে। আজকে মুরাদনগর উপজেলা বিএনপি কুমিল্লার একটি রেস্টুরেন্টে বসে কিন্তু তারা সংবাদ সম্মেলন করেছে এবং তারা এখানে স্পষ্ট করেছে যে ফজল আলী বিএনপির কোনো কর্মী সমর্থক না। হ্যাঁ, এবং যে সে ফজল আলী একজন যে অপরাধী, সেই অপরাধীর যাতে দৃষ্টান্তমূলক বিচার হয় সেটা কিন্তু তারা দাবি করেছেন। অসংখ্য অপরদিকে ধন্যবাদ। তারা কিন্তু বলছেন যে জি, অসংখ্য তারা ধন্যবাদ কিন্তু ইশতিয়াক বলছেন আহমেদ। যে আমরা ৫ আগস্টের আগে আপনি এতক্ষণ আমাদের বিষয়টি স্পষ্ট করার জি। জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এবং বিষয়টি যদিও মানে অপরাধের থেকে রাজনৈতিক পরিচয় আসলে প্রাধান্য পাচ্ছে। আমরা দেখেছিলাম যে শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম গতকাল একটি ফেসবুক পোস্টে মানে পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই তিনি বিএনপিকে দোষারোপ করে মানে অপরাধীকে বিএনপির সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন এবং পরবর্তীতে বিএনপির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব আছেন রুহুল কবির রিজভী তিনি কিন্তু আজকে বলেছেন যে বিএনপিকে জড়ানোর এক ধরনের চক্রান্ত চলছে। কিন্তু মানে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, বিষয়টা হচ্ছে যে অপরাধের সঙ্গে আমরা অপরাধীকে নিয়ে কি আসলে রাজনীতির এক ধরনের মনস্তত্ত্ব আমাদের রাজনীতিবিদদের মধ্যে বিরাজ করে কিনা? অবশ্যই বিরাজ করে। সেটা তো আরও পরিষ্কার মুরাদনগরের ঘটনায়। মুরাদনগরই যখন যেন গত ২-৩ দিন ধরে আরেকটা বাংলাদেশ, গোটা রাজনীতির যে ছাপ সেটা মুরাদনগরেও পড়েছে। জি, তো এখানে যেহেতু শিবিরের সাদিক কায়েমের কথা এসেছে, আরেকটা তথ্য আমার যোগ করতে হয়। ওই এলাকায় একজন প্রভাবশালী জামাত নেতাও আছেন। তিনি এলাকায় খুব রাজনীতি করেন না, ঢাকায় আছেন। চাকসু বিপি ছিলেন জসিমউদ্দিন সরকার। অর্থাৎ এলাকাটা রাজনৈতিকভাবে অত্যন্ত অগ্রসর। তো রাজনৈতিকভাবে অগ্রসর এলাকায় ধর্ষণের বিষয়ে তারা অগ্রসর হয়ে যাবেন, এটা তাদের জন্য সম্মানের না। আর যেই ফজর আলী এর মধ্যে এটা প্রমাণিত সে শক্তিমান। জি, গোলাম মাওলা রনি ভাইও যে ব্যাখ্যা দিলেন সে শক্তিমান, গায়ে গতরে অবশ্যই শক্তিমান,
অর্থবিত্ত শক্তিমান আর শক্তি আছে বলেই দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন। আওয়ামী লীগের সাধারণত নিরীহ লোক আওয়ামী লীগ কম করে, যেটা আমরা একটা প্রথাগতভাবে ধারণা পোষণ করি। আবার ওই শক্তি, বাড়তি শক্তি আছে বলে সে আবার বিএনপিতেও জায়গায় করে নিতে পেরেছে। জি অর্থাৎ শক্তিতে সে যাবতীয়ভাবে পরিপূর্ণ। তো কিন্তু বিচারটা তো ধর্ষণের, হুম। অথবা নিজস্ব তাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক হয়ে থাকুক, ওখানেও একটা শক্তির মত্তার বিষয় আছে। অর্থনৈতিক শক্তি হোক, আর গায়ে গতরের শক্তি হোক, আর রাজনৈতিক শক্তি হোক। কিন্তু এটা কি আমাদের জন্য একটু লজ্জা লাগার মতো বিষয়? কুমিল্লার হিসাবে আমার জন্য একটু ব্যক্তিগতভাবে বেশি লজ্জার বিষয়, কারণ কুমিল্লার শিক্ষা দীক্ষায় রাজনৈতিকভাবে অত্যন্ত আগুয়ান। জি অনেক রাজনৈতিক তারকার জন্ম সেখানে, নানান ঐতিহাসিক ঘটনায় কুমিল্লার একটা সম্পৃক্ততা আছে। কিন্তু দুঃখজনকভাবে কুমিল্লা আজকে 2-3 দিন আলোচিত হচ্ছে ধর্ষণের বিষয়ে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। তো এই ক্ষেত্রে কুমিল্লার যে বিএনপি, তারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এটাও কিন্তু একটা ছাপ শিক্ষার, যে যদি তার সাথে বিএনপির সম্পর্ক জি। নাই, প্রথমত অস্বীকার করেছে, তারা বিচার চেয়েছে। আবার যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের ওখানকার যে তারা নিজের প্রসেশনটা, জায়গা এটাও ব্যতিক্রম ছিল। তারা কিন্তু ওখানে ধর্মীয় বিষয়টা সামনে আনেনি, জি তারা অপরাধের বিচার চেয়েছে। জি তার মানে অসংখ্য ওখানেও ধন্যবাদ। একটা শিক্ষার ছাপ আছে, সচেতনতার ছাপ আছে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে বাকিটা হচ্ছে একটা সুষ্ঠু দৃষ্টান্তমূলক আমি বিচার। আবার আসবো আপনার কাছে। রনি ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মানে আইন ও সালিশ কেন্দ্র যে তথ্য, সেই তথ্য অনুযায়ী গত 10 মাসে, অর্থাৎ এই মাসের আগের 10 মাসে আসলে 174 জন গণপিটুনিতে নিহত হয়েছে। আপনি কি আসলে এগুলোকে মব মনে করেন কিনা? আপনাকে এই প্রশ্নটি করার কারণ হচ্ছে যে প্রেস সচিব শফিকুল আলম তিনি সম্প্রতি বলেছেন যে এই সবগুলোকে উনি আসলে মব হিসেবে দেখতে চান না, বরং তাদেরকে প্রেশার গ্রুপ হিসেবে দেখতে চান। আপনি কি এই ঘটনাগুলোকে মব মনে করেন নাকি প্রেশার গ্রুপ মনে করেন? মানে এখানে আসলে জনাব শফিক তার অনেক বক্তব্য সরকারকে বিব্রত করছে। অপরিপক্ষ, মানে অরাজনৈতিক বক্তব্য, এবং সেই বক্তব্যের মধ্যে প্রায় শিষ্টাচার থাকে না। এই ভদ্রলোকের বক্তব্যে শিষ্টাচার থাকে না। ইউনূস সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে, ওই ভদ্রলোকই যথেষ্ট। উনি এই উপদেষ্টা হওয়ার আগে বা এই যে সেক্রেটারি হওয়ার আগে প্রেসে ছিলেন, সেই সুবাদে আমরা তাকে চিনতাম, যেহেতু সে একটা বিদেশি কোম্পানি, মানে বিদেশি এটা মিডিয়া নিউজ এজেন্সি চাকরি করতে, ওই সুবাদে। কিন্তু আমাদের লোকাল যেমন একটা গণমাধ্যম টেলিভিশনে চাকরি করলে বা একটা পত্রিকার সম্পাদক থাকলে তার যেভাবে একটা সাংবাদিক হিসাবে শান শকত থাকে, মিস্টার শফিক ঠিক ওই পর্যায়ের ছিলেন না। এটা অনেকটা আইসোলেটেড, এপির মতো বা বিদেশি বিভিন্ন সংস্থার যে জিনিসগুলো থাকেন। ফলে তার যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে আলোচনা করার কোনো রুচি আমার নেই। ফার্স্ট থিং, আমি যেটা মনে করি যে গত 10 মাসে বাংলাদেশে যে সকল কুকর্ম হয়েছে, এবং যেটা কিয়ামত পর্যন্ত এ সকল কুকর্মের দায় এই আমাদের বর্তমান সমাজ, ইনক্লুডিং ইউ অ্যান্ড মি, আমরা কেউই দায় অস্বীকার করতে পারবো না। এইটার মধ্যে মবক্রেসি বলেন, মব ভায়োলেন্স বলেন, মব জাস্টিস বলেন, এটা এক প্রধানতম। আমাদের এই সমাজে কম বেশি সবসময় মব ছিল। স্বাধীনতার পরে রাজনৈতিক শক্তি যাদের হাতে ছিল সবাই মব করেছে, অনেক বিখ্যাত বিখ্যাত লোক। আপনি কাদের সিদ্দিকের কথা চিন্তা করেন, বায়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সে মানুষ মেরে ফেলেছে। এইভাবে সব আমলেই অনেক কথা বলে, যে মানে আপনার যেভাবে যাকে বলা হয় নূর হোসেনকে হত্যা করা হয়েছে, এটাকে আপনি মব বলবেন না? এটা মব। কিন্তু প্রত্যেকটার একটা সীমাবদ্ধতা ছিল এবং রিজন ছিল, এবং এর সঙ্গে সরাসরি মানে এরকম একটা ব্যারিকেড দেওয়া ছিল, ওটা আর বাড়তে পারেনি। মানুষ একটা ঘটনা ঘটার পরে এমনভাবে বিক্ষুব্ধ হয়ে পড়েছে, ওটাই শেষ, ওটাই প্রথম, তৃতীয়বার ওই ঘটনা বাংলাদেশে ঘটেনি। এবারই দেখলাম যে এটা করোনার মতো ছোঁয়াচে রোগ হয়ে গেছে। এটা মানে যে কোনো ছোঁয়াচে রোগ, তার সাথে ছোঁয়াচে হয়ে গেছে। মানে মবটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, যেগুলো মানে আপনি তথ্য বললেন, এগুলো তো তথ্য, এর বাইরে কত নারীর কান্না, কত কিশোরীর আর্তনাদ, কত মায়ের বুক ফাটা আর্তনাদ, কত পুরুষের যে অসহায়ত্ব, কত সম্মানিত লোকের বেইজ্জতি হওয়া। এই সমাজের রন্ধে রন্ধে মব নামক এই শব্দটি দ্বারা আমাদের যে সামাজিক, যে আপনি দেখেন যে একটা শব্দ আছে স্থিতিস্থাপকতা, মানে একটা চটচটে ভাব থাকে,
নরম পলি মাটির মধ্যে যে ধরনের একটা সম্পর্ক থাকে, আমাদের সমাজের মধ্যে ওরকম একটা বন্ধন থাকে, একজন আরেকজনের জন্য বন্ধন থাকে, ফিলিংস থাকে, আমরা একে অপরের জন্য কাঁদি, এগিয়ে যাই। এই মবের কারণে সেই সমাজের যে স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেছে। আমার চোখের সামনে মব ঘটছে, আমি ভয়ে সেখানে বাধা দিতে যাচ্ছি না। এটা বাংলায় কখনো হয়নি। হুম। বাংলায় যে কোনো একটা দুরবস্থা দেখলে মানুষ আপনার কি মনে এগিয়ে হয় যে যেত। এটা আসলে অ্যাকনলেজ করতে চাচ্ছে না অন্তর্বর্তী সরকার, এরকমই মনে হয় নাকি? অনেক মানে আমরা আবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে এমনও শুনেছি গত 2 দিন আগে যে আমরা আসলে অ্যাকশন নিয়েছি বলে মব কমেছে, কিন্তু আবার প্রধান মানে উপদেষ্টা এই প্রেস এই সচিবের এই কাছ এই থেকে এই ভিন্ন ভদ্র বক্তব্য এই শুনি। ভদ্রলোকও ভালো, উনি আমার দুলাভাই হলে আমার খুব মজা লাগতো। ওনার বক্তব্য কথাবার্তা শুনতে আমার অসাধারণ সুন্দর লাগে। মানে আমার যদি তার স্ত্রীকে আমি বোন ডাকতে পারতাম এবং তিনি আমার ভগ্নিপতি হতেন, হি ইজ অনেস্ট, হি সিনসিয়ার এবং চমৎকার কথা বলতে, আর অনেস্টি নিয়ে কোনো সন্দেহ নেই, আন্তরিকতা নিয়ে সন্দেহ নেই, ভেরি সিনসিয়ার এবং সিম্পল। বাট দ্য পোস্ট ইজ মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ, ফলে তার এই বক্তব্যটা প্রাসঙ্গিক নয়, একেবারে প্রাসঙ্গিক নয়। মব এখন পর্যন্ত শুধু আমি না, আমার কাছে মনে হচ্ছে জনাব শফিক এবং জনাব স্বরাষ্ট্রমন্ত্রী ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, তারাও এখন মবক্রেসির আতঙ্কে ভুগছেন। সবাই, আপনি ভুগছেন, আমি ভুগছি, প্রত্যেকটা মানুষকে এই মবের আতঙ্ক একেবারে তছনছ করে দিচ্ছেন। থানার ওসি আর ডিসির মধ্যে কোনো পার্থক্য নাই। তারপরে শেষে আপনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সেটা ঢাকার হোক, খুলনার হোক, যেখানে হোক, এই মবের কবলে পড়ে সবাই হাহাকার করে কান্নাকাটি করছেন। নারী নাই, পুরুষ নাই, মানে মব সন্ত্রাস এমন একটা ব্যাপার, এই মজলুমকে সবাইরে সমান পর্যায়ে নিয়ে আসছে। এই মজলুমের মধ্যে ইহুদিকে, নাসারাকে, মুসলমানকে, শিয়াকে, সুন্নিকে, ডাজ নট ম্যাটার, এরা মজলুম। মবের ভয়ে এখন সবাই সন্ত্রস্ত। কে মসজিদের ইমাম আর কে সন্ন্যাসী, কে সাধু, কে গাঁজা খায়, কে ফেন্সিডিল খায়, ডাজ নট ম্যাটার। মবের নাম শোনার সঙ্গে সঙ্গে সবার মধ্যে যে আতঙ্কটা আসে, সেম আতঙ্ক। এইরকম জেনারেলাইজ ইউনিভার্সাল কোনো আতঙ্ক এই বাঙালি জাতিকে, আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি চ্যালেঞ্জ জানালাম, আমি 1000 বছরের মধ্যে দেখিনি এই বাংলার ইতিহাসে, অর্থাৎ 1025 সন থেকে এই 2025 সন পর্যন্ত আমি দেখিনি যে 10টি মাস ধরে এ জাতি একটা সন্ত্রাসের দ্বারা ইউনিফাইডলি এত ব্যাপকভাবে ভীত সন্ত্রস্ত ছিল, সেম ওয়েতে এবং সেম ল্যাঙ্গুয়েজে কখনো দেখি। কিন্তু রাজনৈতিক দলগুলো যেহেতু বিএনপি বলে যে মানে মাঝে মাঝেই বলে যে বিএনপি যদি আসে, তারেক রহমান দেশে আসলে আসলে তার প্রতি তার কাছে সব কন্ট্রোল চলে যাবে। বিএনপি তো অনেক বড় দল, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কি ব্যর্থতা নাই এই যে তৃণমূলের যে মব সেগুলো কন্ট্রোল না করতে এখানে পারা? বিএনপির সবারই ব্যর্থতা আছে, বোঝার চেষ্টা করুন। বিএনপি বৃহৎ একটা দল, 15টি বছর ধরে এই দলের ওই যে আগে যেটা বললাম স্থিতিস্থাপকতা, এইটা আওয়ামী লীগের শাসনে, শোষণে, অত্যাচারে শেষ হয়ে গেছে। মেরুদণ্ড বলতে যা বোঝায়, তারপরে শেষে যাকে বলা হয় শক্তিমত্তা বলতে যা বোঝায়, সাহস বলতে যা বোঝায়, তারপরে চিন্তার একটা প্রজ্ঞা বলে একটা জিনিস আছে। মানে আপনার কাছে 3-4টে সমস্যা এলো, তো অল অন এ সাডেন আপনার কাছ থেকে একটা ভালো সিদ্ধান্ত এলো, এটাকে বলা হয় প্রজ্ঞা। তো এই প্রজ্ঞাবান হওয়ার জন্য আপনার একটা হ্যাপি মাইন্ড লাগবে। অবাক করার ব্যাপার হলো যে এখন সরকারে যারা আছে এবং যারা আসতে চায় তাদের কারোরই কিন্তু হ্যাপি মাইন্ড নেই। এরা গত 15 বছর যাবৎ কারো শেখ হাসিনার গুমের ভয় ছিল, মামলার ভয় ছিল, অত্যাচারিত হয়েছে এবং ওই আতঙ্কগুলো তাদেরকে এখন পর্যন্ত তাড়া করছে। একটা স্বপ্ন দেখার জন্য, একটা নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স দরকার, প্রজ্ঞা দরকার, বুদ্ধিমত্তা দরকার, এটা এখন আমাদের রাজনৈতিক অঙ্গনের কারোরই নেই। দিস ইজ দ্য রিয়েলিটি, ইনক্লুডিং মানে ওই যে যারা পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সবার মধ্যে কিন্তু ভয়। কিছু কিছু একটা হতে পারে, কেন আমি এটা করবো, আমাকে এটা ট্যাগ দেবে, আমাকে আওয়ামী লীগের দোসর বলবে, আমাকে বিএনপি বলবে, আমাকে জামাতের দোসর বলবে, ইভেন জামাতের লোকজন। আপনি এখন ধরেন সমাজের, আমি নাম বলবো না, যাদেরকে আগামীতে মনে করেন যে 20 জন লোক এই দেশকে নেতৃত্ব দেবে, আপনি রাত 12টার সময় তাদেরকে দাঁড়া করে রাখেন, সবার হাতে চটপটি দেন, পিছনে পুলিশের খালি একটা বাঁশি ফু দেন জোরে, আপনি দেখবেন চটপটি ফেলায় কীভাবে দৌড় মারে। এর কারণ হলো গত 15টি বছর ধরে যে ভয় তাদেরকে তাড়া করেছে, সেটা এখনও তারা ট্রমাটা কাটায় উঠতে পারেন। ফলে বিএনপি ক্ষমতা আসলে, তারেক রহমান আসলে মানে কি হবে? কিছুই হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো শেষ প্রশ্নে, কিন্তু তার আগে মোস্তফা কামাল ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আজকে উচ্চ আদালত একটি নির্দেশনা দিয়েছে যে ভুক্তভোগী নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে
সরিয়ে ফেলতে বিটিআরসিকে এই নির্দেশনা দিয়েছে। কিন্তু কিছু কিছু গণমাধ্যমে, 2টি গণমাধ্যমে, আমি স্পষ্ট করে নাম উল্লেখ করতে চাচ্ছি না, তারা সেই ভুক্তভোগী নারীর ইন্টারভিউ নিয়ে চেহারা কোনো ধরনের ব্লার না করেই আসলে সেই বক্তব্য প্রচার করেছে। আপনার কি মনে হয় যে এখানেও কিছুটা আমাদের দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা আছে কিনা? যে ঘাটতি আছে স্পষ্ট, সেটা লুকানোর কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে বলতে হয় গণ আর জন, এই শব্দগুলোর কিন্তু যাচ্ছে তাই ব্যবহার হচ্ছে। গণমার, গণপিটুনি, জনরায়, আবার গণতন্ত্র, আবার গণমাধ্যম, অর্থাৎ আমরা এই অর্থগুলো আসলে ওইভাবে ধারণ করতে পারছি না। এটা অপ্রিয় কিন্তু কঠিন সত্য। আদালতের কেন বলতে হবে, নির্দেশ দিতে হবে? আবার শুধু সাংবাদিক হলেই আমি বুঝবো, সাধারণ কাণ্ডজ্ঞানের যে কারো এটা বোঝা উচিত। প্রচুর যে- শেয়ার হয়েছে ভিডিওগুলো। তার মানে হচ্ছে একটা মানসিকতা তৈরি হয়েছে, একটা নোংরা জিনিস শেয়ার করা, বাংলায় হচ্ছে শরিক হওয়া, অংশীজন হওয়া। যে নিরীহ তারও বোধ মন চায়, অর্থাৎ তারও একটা ইচ্ছা জাগে। কেন এই ইচ্ছাটা জাগছে এই কারণে ওখানেও এক ধরনের মপতন্ত্র। মপ শব্দটাতে ব্যবহার হচ্ছে গত মাস কয়েক ধরে। জি। এর আগ পর্যন্ত যেটার আসলে বাংলা তর্জমা ছিল যে যেই কোনো বিষয়ে নিজেই সাব্যস্ত করে ফেলা, নিজে আবার বিচার করে ফেলা, নিজে আবার রায়ও কার্যকর করে ফেলা। সেটা কিভাবে? আমার মনে হয়েছে আপনি জঙ্গি এবং আপনি শিবির, অথবা এটাই চূড়ান্ত। অথবা আমার মনে হয়েছে আমি শাহবাগ দাঁড়িয়ে একটা দাবি করে বসবো, একটা বায়না ধরে বসবো, আমার বায়নাটাই কার্যকর হবে। এটাও এক ধরনের কিন্তু বিচারের আগে বিচার করা, অথবা বিচার দায়িত্ব নিজের হাতে তুলে নেয়া। তো সেটা এখন সময়ের ব্যবধানে সেটা এখন মব নামে চলছে। কয়েকদিন আমরা মব জাস্টিস, এটা একেবারে ভুল শব্দ। মব তো আবার জাস্টিস হয় না, ইনজাস্টিস হয়। ইনজাস্টিস। আর যদি খাঁটি বাংলাই বলি, এটা একটা পান্ডামি বা বদমাইশিও বলা চলে। তো এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার নয়, এই সরকারের কিন্তু একটা ব্যাপক সুযোগ ছিল যে এই ট্যাগ লাগানো বা এই মপতন্ত্র বন্ধ করার একটা সুযোগ ছিল। কিন্তু আমরা খেয়াল করছি সুযোগটা বোধহয় এরই মধ্যে সরকার হাতছাড়া করে ফেলেছে। কিভাবে সেটা? আগে চলতো যে আপনি জঙ্গি, আপনি শিবির, আপনি সাথে বিএনপি বললেও চলতো, অর্থাৎ দুষ্কৃতিকারী। নাম হচ্ছে দুষ্কৃতিকারী। গত মাস কয়েক ধরে আমরা দেখছি তার নাম হচ্ছে ফ্যাসিস্ট। যারাই আপনার পছন্দ হবে না তারাই বলে দেবেন সে একটা ফ্যাসিস্ট। ইংরেজির শব্দ, এখন যে বাংলাও ঠিকভাবে জানে না সেও কিন্তু এটা বাংলা মনে করে ব্যবহার করে, পথেঘাটাও ব্যবহার করে ফ্যাসিস্ট। এটা আমাদের জন্য তো অত্যন্ত পীড়াদায়ক। এবং এটার কোনো একটা ফুল স্টপ পড়বে কিনা আমরা ওই লক্ষণ কিন্তু দেখছি না। প্রতিদিনই নতুন নতুন ঘটনা আমরা সামনে দেখছি, যেগুলো আমাদেরকে দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে উদ্বিগ্ন করে। আর আপনার প্রশ্ন দৃষ্টি বলতে হয় গণমাধ্যমের একজন কর্মী হিসাবেও কিন্তু উদ্বিগ্ন করে। আমাদেরকেও যদি নির্দেশ দিতে হয়, জি, অসংখ্য আমরা তো নিজেরা নিজেদের কাছে জবাবদিহি প্রথমত করি। রনি ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আজকে আমরা দেখেছি যে একজন সাবেক বিএনপি নেতাকে আসলে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়ে নারায়ণগঞ্জে বিবস্ত্র করে মারধর করা হয়েছে, এরকম ঘটনা দেখেছি। এবং যে ঘটনাটাই আমরা আলোচনা শুরু করেছিলাম মুরাদনগরে, সেটা আসলে ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার, কিন্তু শনিবার ভিডিও ভাইরাল হওয়ার পরে আমাদের সবার টনক নড়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর টনক নড়েছে। এরকম যে এটি কি মানে প্রত্যেকটা ঘটনার জন্যই কি আমাদের এখন ভিডিও ভাইরাল হওয়া লাগবে, এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়েছে কিনা? মানে প্রিএমটিভ বা প্রোঅ্যাক্টিভ কোনো প্রোঅ্যাক্টিভ কি আমাদের সরকার এই মবগুলো উস্কে দিচ্ছে, যারা সরকারি কর্তা ব্যক্তি। এখানে কতগুলো ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কোনো লোককে রাজনীতি করতে দেওয়া যাবে না। আমার বক্তব্যটা হলো যে আওয়ামী লীগের 35% লোক রাজনীতি করত, এটা পপুলার, একেবারে থাকবেই। এখন এর মধ্যে যারা ক্রিমিনাল অফেন্স করেছে, এর মধ্যে যারা টাকা পাচার করেছে, অন্যায় করেছে, হ্যাঁ, মানে তাদেরকে আপনি বিচার করেন। বিচার করে বাকি যারা আছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। এখন রাজনীতি তো রক্তের মধ্যে একটা উন্মাদনা। যারা জীবনে রাজনীতি করছে তারা রাজনীতি না করে থাকতে পারবে না। এখন ও রাজনীতি করার যে অভ্যাস আওয়ামী লীগ করেছে, এখন ওর সুযোগ বুঝে বিএনপি করবে, জামাত করবে, এনসিপি করবে। আপনি তারা ব্যারিকেড দেবেন কেন? আপনি শুধু দেখেন যে তাকে সে অপরাধী কিনা। যদি অপরাধী হয় তাকে বিচার করেন, আদারওয়াইজ তাকে তো একটা স্পেস দিতে হবে। এবং রাজনীতির মধ্যে তার যে নেতৃত্বের গুণাবলী আছে, সেই গুণাবলীকে যদি আমরা মূল ফোর্সে, রাজনৈতিক ফোর্সে না নিয়ে আসি, ওইগুলো ধর্ষণে ফজর আলীর মতো দর্শক হয়ে যাবে। কারণ ও তো নেতা, ও চোরাকারবারি হয়ে যাবে, ও আন্ডারওয়ার্ল্ডে গরু চুরি করবে, ও ইয়াবা চোরাকারবারের সাথে যুক্ত হয়ে যাবে। হি ইজ এ লিডার, তার অনেক ক্ষমতা আছে। তো যার জন্য এই বিষয়গুলোকে সরকারকে, রাজনৈতিক দলগুলোকে খুব স্পষ্টভাবে বলতে হবে। যেটা বিএনপি, জামাত অনেকে বলার চেষ্টা করেছে, হ্যাঁ ঠিক আছে, ইভেন এনসিপিও চেষ্টা করেছে যে আওয়ামী লীগের যে সমস্ত নির্দোষ লোক রয়েছে আমরা তাদেরকে অ্যাডপ্ট করবো, তাদেরকে দেব।
এই কথাটাই সবাইকে সজোরে বলতে হবে, আরও জোরে, যে ওয়েলকাম, আসো। জি, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।